আসিফ, শুনতে পাচ্ছ কথা? জি ম্যাম, শোনা যাচ্ছে। ভালো আছো? জি ম্যাম, কেমন আছেন? তোমার বাসা কোথায় আসিফ? বীরগঞ্জ। বীরগঞ্জ। তুমি কি ওখান থেকে ক্লাস করছো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, বীরগঞ্জ থেকে ক্লাস নিচ্ছি। তোমাকে অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা যে তুমি হলো ক্লাসের আগ্রহী। সমাজ বিজ্ঞান বইটা কি কেনা হয়েছে আসিফ? জি ম্যাম, নেওয়া হয়েছে। প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই নিছো? না, শুধু তো প্রথম পত্রটাই নেওয়া হয়েছে। দ্বিতীয় পত্রটা নিতে হবে, কারণ আমি তো গত 2 দিন ধরে দ্বিতীয় পত্র ক্লাস দিচ্ছি। আর দ্বিতীয় পত্র তোমরা কোন রাইটারে নিবা এর আগে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। দেখে নাও বইটা একটু, অক্ষরপত্র পাবলিকেশনের বইটা নিয়ে নিবা। জি সেলিনা, ম্যাম, আজকে। হ্যাঁ এই বইটা নিয়ে নিবা, তুমি ক্লাসগুলো বুঝবে না। আচ্ছা, গতদিন যে জি। ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসটা কি করেছিলা তুমি? না ম্যাম, আমি সেদিন ছিলাম না। ছিল না? তাহলে আজকে তুমি প্রথম। তাহলে দেখো, গতদিন যেহেতু তোমার সামনে আমার বইও নাই, তাহলে আমার ক্লাসটা নিতে গেলে খুবই সমস্যা হবে। তারপর আমি চেষ্টা করবো তোমাকে বোঝানোর। দেখো, আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। অধ্যায়টার নাম কি আছে? বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। সংস্কৃতি, হ্যাঁ। আমি যেহেতু তুমি গতদিন ক্লাস করনি, আমি গতদিনের এই টপিকসটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। তোমার জানার জন্য আমি আজ আবার বলছি। সমাজ শব্দের অর্থ কি? আমরা জানি সমাজের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসাইটি। আর এই সোসাইটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে। এখন হ্যাঁ আসিফ, তুমি কি বলতে পারবা, তোমার কোনো ধারণা আছে যে সমাজ বলতে তুমি কি বোঝো? জি ম্যাম, বলো দেখি। মানে সমাজ বলতে সমাজ হয়তোবা বোঝো কিন্তু প্রকাশ করতে পারছো না, তাই তো? মানে একটু। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। সমাজে সাধারণ একটি সংজ্ঞা হচ্ছে যখন বহু সংখ্যক ব্যক্তি সাধারণ কিছু উদ্দেশ্য সাধন করার জন্য একত্রিত হয়ে বসবাস করে, সেই লোকজনের সমষ্টিকে বলা হয় সমাজ। অর্থাৎ আমরা জানি যে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, আমরা একাকী বসবাস করতে পারি না। সেই কারণে আমরা সংঘবদ্ধভাবে আমাদের জীবনের চাহিদাগুলোকে কি করি, পূরণ করি। অর্থাৎ একাকী না থেকে সংঘবদ্ধভাবে আমরা যে বসবাস করি, এই সংঘবদ্ধ বসবাসের রীতিটাকে বলা হচ্ছে তোমার সমাজ। এখানে আরেকটি টপিকস আছে, সংস্কৃতি। সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচার। যেহেতু তুমি গতদিন ক্লাস করবে, তো আরেকটু আমাকে দেখাই দিতেই হবে, নাহলে সমস্যা হবে, তুমি বুঝবে না সংস্কৃতির। তাহলে দেখো, সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ কি বললাম? কালচার। আর এই কালচার শব্দটি এসেছে তোমার ল্যাটিন শব্দ কলেরে থেকে। COLERE, কলেরা থেকে। কলেরা শব্দের অর্থ হচ্ছে কর্ষণ বা চাষ। যেহেতু তুমি বীরগঞ্জ থাকো, তাহলে চাষ বলতে তো বোঝোই, তাই না? চাষ করলে জমি কি হয় আসিফ? উর্বরতা বৃদ্ধি পায়। গুড। জমির উর্বরতা বৃদ্ধি পায় জমি চাষ করার ফলে। এখন তুমি এখানে একটা আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাডাম, জমি চাষের সাথে আমাদের মানুষের সংস্কৃতির সম্পর্কটা কি? তাহলে আমাকে এভাবে বলতে হবে যে জমি চাষ। ম্যাম, এই যে হ্যাঁ বলো। পৃথিবী সৃষ্টি, এই যে মানে মানুষ যে বসবাস করছে, যে খাওয়া দাওয়া, এই জন্য তো চাষ চাষ থেকেই তো ধারাবাহিক ভাবে এই যে সমাজ হয়। প্রথম হ্যাঁ, তো ওই। কিন্তু এখানে আসলে সংস্কৃতিতে যে চাষ বলা হয়েছে, এখানে জমি চাষকে বোঝানো হয়নি। এখানে মূলত বোঝানো হয়েছে আছে আমরা মানুষ হিসেবে ঠিকই জন্মগ্রহণ করি, কিন্তু সমাজে বসবাস করতে যে সমাজের নিয়ম কানুন রীতিনীতি এগুলোকে আমাদেরকে কি করতে হয়, আয়ত্ত করতে হয়, অর্জন করতে হয়, শিখতে হয়। সংস্কৃতি আমাদেরকে কি করে তোলে? সংস্কৃতি বা মানুষ করে তোলে। অর্থাৎ একটা সমাজের সদস্য হিসেবে তোমার মধ্যে কি ধরনের আচার আচরণ করা উচিত। তুমি ক্লাসরুমে আসলে টিচারকে দেখে তোমাকে দাঁড়াতে হবে, সালাম দিতে হবে, ছোটদেরকে স্নেহ ভালোবাসা করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, পড়াশুনো করতে হবে, তোমাকে পাঞ্চুয়াল হতে হবে, তোমার পোশাক পরিচ্ছদ কি থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে, শালীন পোশাক করতে হবে। এই যে সমাজের রীতিনীতি নিয়ম কানুন গুলো, এগুলো আমরা শিখি কি দ্বারা? এই সংস্কৃতি দ্বারা। অর্থাৎ সংস্কৃতি মানুষকে কি করে? কর্ষণ বা চাষ করে। অর্থাৎ কর্ষণ চাষ দ্বারা কি বোঝানো হচ্ছে? মানুষকে সামাজিক করে তোলে। সামাজিক করে তোলে, সমাজে বসবাসযোগ্য। সংস্কৃতি।
সংস্কৃতির অনেকগুলো সংজ্ঞা রয়েছে, তার মধ্যে আমি গতদিন বলেছিলাম 3টি সংজ্ঞা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। বইটা কিনে নিয়ে যত দ্রুত পারো বইটা কিনবা, কিনে সমাজবিজ্ঞান 2য় পত্রের 2য় অধ্যায়টা বের করলে দেখবা 3টা সমাজবিজ্ঞানীর সংজ্ঞা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে উইলিয়াম জোনসের সংজ্ঞা। তিনি বলেছেন মানব সৃষ্ট সবকিছু সমষ্টি হচ্ছে সংস্কৃতি, অর্থাৎ আমরা মানুষরা সমাজে বসবাস করতে যে সমাজের প্রয়োজনে যা কিছু তৈরি করেছি সবকিছু সমষ্টি হচ্ছে সংস্কৃতি। ম্যাকইভার নামে একজন সমাজবিজ্ঞানী আছে, উনি বিখ্যাত একজন সমাজবিজ্ঞানী। উনি বলেছেন কালচার ইজ দ্যাট হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি। আসিফ একটু বুঝে ম্যাকইভার তার সংজ্ঞাটিতে কি বলেছেন? আমরা যা তাই আমাদের সংস্কৃতি। আমরা যা তাই আমাদের সংস্কৃতি। হ্যাঁ, এখন আসিফ তোমার মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কি? এখানে উনি তো অনেক শর্টকাট একটা সংজ্ঞা দিচ্ছে না যে আমরা যা তাই আমাদের সংস্কৃতি। সংজ্ঞাটিকে যদি ব্যাখ্যা করি আসবে তাহলে কথাটি অর্থ এভাবে আসবে, আমরা যা বলতে এখানে বোঝানো হয়েছে আমরা যে ভাষায় কথা বলি সেটা আমাদের সংস্কৃতি, আমরা যে পোশাক পরিচ্ছদ করি সেটা আমাদের সংস্কৃতি, আমরা আমাদের সংস্কৃতি ভাষা অভ্যস্ত সেটা আমাদের সংস্কৃতি। অর্থাৎ আমরা যা বলতে আমাদের মানুষের আমাদের যা যা কিছু রয়েছে সমাজে, আমরা যা যা কিছু অর্জন করি সবকিছু সমষ্টি হচ্ছে সংস্কৃতি। আর সংস্কৃতি সবচেয়ে গ্রহণযোগ্য এবং সুন্দর একটি সংজ্ঞা দিয়েছে তোমার আমেরিকান বিজ্ঞানী ইভি টেইলর। সামনাসামনি যখন ক্লাস করবো আমি তোমাদের কাছে এই সংজ্ঞাটি সবার কাছে মুখস্থ দিব। ইংরেজি একটা সংজ্ঞা রয়েছে, বাংলা একটা সংজ্ঞা রয়েছে। ইংরেজি সংজ্ঞাটি অনেক সুন্দর, একটু বড়, হয়তো স্টুডেন্টরা দেখলে মনে করে যে অনেক বড় সংজ্ঞা, কিন্তু ভাষাগুলো অনেক সুন্দর আর বাংলাটাও অনেক সুন্দর। যে ইংরেজি সংজ্ঞাটা আমি একটু তোমাকে বলছি, কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুড নলেজ, বিলিফ, আর্ট, মোরাল, কাস্টমস এন্ড এনি আদার ক্যাপাবিলিটিস এন্ড হ্যাবিটস অ্যাকোয়ার্ড বাই এ ম্যান অ্যাজ এ মেম্বার অফ সোসাইটি। তুমি কিছুই বুঝতে পারবে না যেহেতু তোমার সামনে এখন বই নেই। আমি বাংলাতে তোমাকে স্পষ্ট করে দিচ্ছি, সমাজের সদস্য হিসেবে অর্জিত নৈতিকতা, জ্ঞান, মূল্যবোধ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, মানুষের অভ্যাসলব্ধ আচরণ সবকিছু জটিল সমন্বয় হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ তুমি আমি সবাই আমরা সমাজের সদস্য, আর এই সমাজের সদস্য হতে যে সমাজের যে সব নিয়মকানুন রীতিনীতিকে আমাদেরকে অভ্যস্ত হতে হচ্ছে বা শিখতে হচ্ছে বা অর্জন করতে হচ্ছে সবকিছু সমষ্টিকে কি বলা হচ্ছে? সংস্কৃতি বলা হচ্ছে। আর সংস্কৃতিকে যদি তুমি আসি এক কথা বুঝতে চাও যে ম্যাডাম আমি এক কথা বুঝতে চাই সংস্কৃতি বলতে কি বোঝায়, তাহলে আমি তোমাকে এভাবে বলতে পারি যে এ ওয়ে অফ লাইফ। ওয়ে মানে কি আসি বলতে পারো? ওয়ে শব্দের অর্থ কি? ওয়েল, ওয়ে মানে হচ্ছে পথ, রাস্তা, উপায়। তাহলে এ ওয়ে অফ লাইফ মানে কি? জীবন ধারণের উপায় বা রাস্তা বা পথ। অর্থাৎ আমি যে নিয়মে যে উপায়ে আমার জীবনটাকে অতিবাহিত করবো সেটাই হচ্ছে আমার সংস্কৃতি। এখন দেখো এই যে সংস্কৃতি, তাহলে আসিফ তুমি কি বুঝতে পেরেছো যে সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? জি ম্যাম। তাহলে যদি তুমি বুঝে থাকো, এখন দেখো এই সংস্কৃতিকে প্রধানত উপাদানগত দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। কিসের উপর ভিত্তি করে? উপাদানের উপর ভিত্তি করে। আর এই উপাদানগত দিক থেকে তোমার ভাগ করেছে যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে ডব্লিউ.এফ. অকবার্ন। উপাদানগত দিক থেকে সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত। বস্তুগত কোনটা আছে? যেটা আমরা দেখতে পাই, যেটা আমরা স্পর্শ করতে পারি, যেটা আমরা ছিঁড়ে ফেলতে পারি, যেটা আমরা ধ্বংস করতে পারি, যেটা আমরা তৈরি করতে পারি, সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। অর্থাৎ দেখো যে আমরা একটি বই দেখতে পাচ্ছ তুমি, এই বইটিকে আমি ধরতে পারছি, স্পর্শ করতে পারছি, চাইলে আমি এটাকে ছিঁড়ে ফেলতে পারি, আবার নতুন একটি তৈরি করতে পারি। এই সংস্কৃতিটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। এখন তুমি বলতে পারো যে ম্যাডাম বই কিভাবে বস্তুগত সংস্কৃতি বা বই কিভাবে সংস্কৃতি হতে পারে? একটু আগে আমি তোমাকে উইলিয়াম জোনসের সংজ্ঞাটি বলেছিলাম, মানব সৃষ্ট সবকিছু সমষ্টি হচ্ছে সংস্কৃতি। তাহলে এই বইটি কি আমরা মানুষরা তৈরি করে নিয়ে আসি? জি ম্যাম। এবং এটা আমরা যেহেতু দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পাচ্ছি, সে কারণে এই সংস্কৃতিটাকে, বইটাকে কি সংস্কৃতি বলা হচ্ছে? বস্তুগত। বস্তুগত সংস্কৃতি। গুড। আর অবস্তুগত সংস্কৃতি কোনটি আছে? যে সংস্কৃতি আমরা দেখতে পারবো না, স্পর্শ করতে পারবো না, ছোঁয়া দিতে পারবো না, আমাকে অনুভব করতে হবে, ফিল করতে হবে, সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। যেমন দেখো, উদাহরণ দেই, আমাদের সমাজ, আমরা আমাদের প্রকৃতিতে কি দেখতে, কি মানে কিসের একটা অস্তিত্ব পাই? বাতাসের অস্তিত্ব আছে না? কিন্তু বাতাস কি দেখা যায় আছে?
না, দেখা ছোঁয়ার বাইরে। কিন্তু হলো স্পর্শ করতে, মানে তুমি ফিল করতে পারো কিনা? অনুভব করা যায়। অবশ্যই যখন তোমার প্রচন্ড গরমের সময় একটু বাতাস আসে, গোটা শরীর বুঝতে পারে যে বাতাস প্রবাহিত হচ্ছে। আবার যখন বাতাস একেবারে বন্ধ হয়ে যায় তখন বোঝা যায় যে বাতাসটা নেই। কিন্তু এখানে আসলে বাতাস অবস্থাগত সংস্কৃতি হবে না। অবস্থাগত সংস্কৃতি কোনটা হবে? একটু আগে যেটা বললাম আসি, বইটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, কিন্তু এই বইয়ের ভেতর দেখো, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বইটি তুমি এখনো পড়োনি, এই বইয়ের ভেতর কিন্তু জ্ঞান আছে। এই বইটি পড়লে, এই বইটি শিখলে, এই বইটি জানলে তুমি কিছু জ্ঞান অর্জন করতে পারবা। এই জ্ঞানটাকে দেখা যাচ্ছে না, স্পর্শ করা যাচ্ছে না, এটাকে তোমাকে কি করতে হবে? অনুভব করতে হবে, জ্ঞান অর্জন অনুভব করতে জানতে হবে। হবে। সেটা হচ্ছে অবস্থাগত সংস্কৃতি। বুঝতে পারছো? তাহলে জি ম্যাম। বস্তুগত কোনগুলো? বই, খাতা, কাগজ, কলম, তোমার গাড়ি, বাড়ি, যেগুলো দৃশ্যমান সেগুলো হচ্ছে বস্তুগত। আর অবস্থাগত কোনটা? ধ্যান ধারণা, ধ্যান ধারণা, জ্ঞান, মানসিকতা, সুখ দুঃখ, এগুলো হচ্ছে তোমার অবস্থাগত সংস্কৃতি। বুঝতে পারছো আসিফ? জি ম্যাম। অবস্থাগত কোনটা? এখন দেখো, তাহলে আমরা প্রথমে দেখলাম উপাদানগত দিক থেকে সংস্কৃতি দুই প্রকার, বস্তুগত, অবস্থাগত। এখন আমরা দেখব, তোমরা যদি শুরুর ক্লাসগুলো করে থাকো আসিফ, তাহলে মনে আছে নিশ্চয়ই তোমার, বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক বলা হয় ডক্টর এ.কে নাজমুল করিমকে। আর এই ডক্টর এ.কে নাজমুল করিমের সংস্কৃতি হচ্ছে তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। একটু আগে আমরা অজ্ঞান করেছি তিন প্রকার, আর এখন এ.কে নাজমুল করিম বলছেন তিন প্রকার। উনি কিসের উপর ভিত্তি করে বলেছেন? উনি সমাজের নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, সংস্কৃতিকে তিন ভাগে ভাগ করেছেন। নৃতাত্ত্বিক দিক থেকে কে করেছেন? এ.কে নাজমুল করিম। নাজমুল করিম, ডক্টর এ.কে নাজমুল করিম নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সংস্কৃতিকে তিন ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে গ্রামীণ সংস্কৃতি, একটি হচ্ছে শহুরে সংস্কৃতি, আরেকটি হচ্ছে উপসংস্কৃতি। আসিফ, বুঝতে পারছো? জি ম্যাম। নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ, নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ মানে কি? আমাদের দেশে যে মানুষেরা, নৃ মানে অর্থ হচ্ছে মানুষ, অর্থাৎ আমাদের এই দেশে বা আমাদের এই ভূখণ্ডে মানুষের ধরন বা প্রকৃতি অনুযায়ী সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। একটাকে বললাম গ্রামীণ, একটা শহুরে, আর একটা হচ্ছে উপসংস্কৃতি। একটু খেয়াল করে দেখো দেখি আসিফ, বাংলাদেশ নামক এই ছোট্ট দেশটিতে স্পষ্টতই তুমি দুটি ভাগ দেখতে পাও কিনা? একটা হচ্ছে গ্রামীণ দিক, এই দুইটা জিনিস কিন্তু তুমি বুঝতে পারছো আসিফ। হয়তোবা তুমি এই উপসংস্কৃতি বিষয়টা বুঝবা না। উপসংস্কৃতি কাকে বলে জানো আসিফ? উপসংস্কৃতি? না ম্যাম, উপসংস্কৃতিটা বলছিলাম যে গ্রামীণ বুঝবা, শহরে বুঝবা। গ্রামীণ কোনটা? গ্রামীণ জীবনযাপন প্রণালীতে অভ্যস্ত যে সংস্কৃতি, সেটা হচ্ছে গ্রামীণ সংস্কৃতি। আর শহরের লোকজনদের মধ্যে যে সংস্কৃতিটি প্রচলিত, সেটা হচ্ছে শহরের সংস্কৃতি। আর উপসংস্কৃতি কোনটা আসিফ, একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। বৃহত্তর জনগোষ্ঠী থেকে পৃথক, ক্ষুদ্রতর, বৃহত্তর জনগোষ্ঠী থেকে পৃথক ক্ষুদ্রতর জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত সংস্কৃতিকে বলা হয় উপসংস্কৃতি। যেমন উদাহরণ দিতে পারি আমরা গারো, চাকমা, মানে বিভিন্ন আমাদের চংচঙ্গা উপজাতিরা। উপজাতিদের, অর্থাৎ উপজাতিদের সংস্কৃতিটা হচ্ছে উপসংস্কৃতি। শুধুমাত্র উপজাতি না, এখানে আমরা আরো অ্যাড করতে পারি বেদে। বেদে চেনো আসিফ? বেদে কাদেরকে বলে? ওই যে ইয়ার সাপ সাপুরিয়া, করে। হ্যাঁ, তাদেরকে বলে। তাহলে একটু আসিফ, একটু খেয়াল করে দেখো তো, বেদেরা আমাদের দেশের সংখ্যায় কম কিনা? হ্যাঁ হ্যাঁ, সংখ্যায় কম। সংখ্যায় কম, কিন্তু ওদের রীতিনীতি, ওদের জীবন, ওদের খাদ্যাভ্যাস, এগুলো আমাদের থেকে আলাদা কিনা? জি আলাদা। হ্যাঁ, ওই আলাদা সংস্কৃতিটাই হচ্ছে তোমার উপসংস্কৃতি। ঠিক তেমনি উপসংস্কৃতি। হিজড়াদের সংস্কৃতিটা হচ্ছে উপসংস্কৃতি। আমরা জানি আমাদের মানুষের তিনটি ধরন রয়েছে, একটা পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, আর একটা উভয় লিঙ্গ, যেটাকে আমরা হিজড়া বলি। তাহলে হিজড়ারাও তো মানুষ নাকি? ওরা পুরুষ বা নারী ক্যাটাগরিতে না পড়ুক, কিন্তু ওরাও তো মানুষ, এবং মানুষ হওয়ার কারণে তাদের মধ্যে কিছু পার্থক্য বা বৈশিষ্ট্য বা তাদের রীতিনীতিগুলোকে আমরা একটু আলাদা দেখি কিনা আসিফ? জি ম্যাম। যেহেতু তোমার বীরগঞ্জে বাড়ি, তুমি যদি কখনো দিনাজপুর সরকারি কলেজের ওই যে দিনাজপুর সরকারি কলেজের যে হলগুলো আছে তার সামনে বাসে কখনো উঠে থাকো, তাহলে দেখবা যে আগে কিন্তু কয়েকদিন আগে দেখিনি, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে দেখছি যে ওখানে হিজড়ারা বাসে চাঁদাবাজি করছে। এর আগে দেখতাম সবসময় ট্রেনে, কিন্তু এখন কয়েকবার করে দেখতে পেলাম
না যে বাসে তারা দেখবে যে একটা হিজড়া খুব মেকআপ টেকআপ দিয়ে সুন্দর করে সে যে মেয়ের মতো সাজুগুজু করছে করে করে বাসে উঠতেছে, উঠে একবারে শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত সবাইকে বলতেছে 10 টাকা করে দেন। তাহলে চিন্তা করে দেখো তাসিফ, তুমিও এই কাজটা করবে না, আমিও এই কাজটা করবো না, বা তুমি আমি করলেও কিন্তু লোকজন আমাদেরকে টাকা দিবে না, যেহেতু আমরা সুস্থ মানুষ। কিন্তু ওদেরকে মানুষ দিচ্ছে, বা ওদেরকে মানুষ ভয় পাচ্ছে, বা ওদেরকে একটু আলাদা ভাবে দেখছে। তার মানে ওরা আমাদের থেকে একটু আলাদা, ওই একটু আলাদাটাই হচ্ছে ওদের উপসংস্কৃতি। বুঝতে পারছো আসিফ? হ্যাঁ, তাহলে উপসংস্কৃতি কাকে বলবা? বৃহত্তর জনগোষ্ঠী থেকে পৃথক বৃহত্তর জনগোষ্ঠী থেকে আলাদা ভাবে উপসংস্কৃতি। এখন দেখো, এখন আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির ধরন। যেহেতু আমরা একটু আগে বললাম বাংলাদেশের সংস্কৃতিকে ডক্টর এ.কে নাজমুল করিম 3 ভাগে ভাগ করেছেন, তাহলে প্রথম ভাগটার নাম হচ্ছে গ্রামীণ সংস্কৃতি। আমরা এখানে গ্রামীণ সংস্কৃতি কয়েকটি বৈশিষ্ট্য বা ধরন দেখবো। প্রথমটাই দেখো, বাসস্থানের ধরন। আচ্ছা আসিফ, তুমি যে এলাকায় থাকো বীরগঞ্জে, ওটা কি পুরোপুরি শহর না গ্রাম? শহর ম্যাম। ও, কিন্তু গ্রামে তো গেছো, যেহেতু বীরগঞ্জে থাকো, আশেপাশে তো গ্রামীণ এলাকা আছে। অনেক গ্রাম আছে। হ্যাঁ, অনেক গ্রাম আছে, তাহলে তুমি গ্রাম সম্পর্কে তোমার একটা ভালো ধারণা আছে। তাহলে গ্রামীণ সংস্কৃতি প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বাসস্থানের ধরন। তুমি একটু খেয়াল করে দেখবে আসিফ, আমাদের শহরের বাড়িঘরের তুলনায় গ্রামাঞ্চলের বাড়িঘরগুলোর ধরনে একটু পার্থক্য রয়েছে। যদিও বা শিল্পায়ন, শহরায়ন বা আধুনিক প্রযুক্তির কারণে আমরা গ্রাম আর শহরের মধ্যে তেমন পার্থক্য খুঁজে পাই না। গ্রামগুলো এখন শহরের সব ছোঁয়া পেয়েছে, ডিশের লাইন রয়েছে, পাকা রাস্তা রয়েছে, বিদ্যুৎ সংযোগ রয়েছে, কিছু কিছু গ্রামে তো ওয়াইফাই সংযোগও চলে গেছে, তাই না আসিফ? হ্যাঁ, কিন্তু আমরা বাংলাদেশে কিছু কিছু গ্রাম দেখি, যে গ্রামের বাড়িঘরগুলো তুমি দেখবা যে তোমার এই যে ফ্ল্যাট টাইপের বাড়ি না, তোমার টিন শেডের বাড়ি, বা তোমার মাটির তৈরি বাড়ি, বা পাকা বাড়ি যদি হয় সেটা পুরো পাকা না, আধা পাকা বাড়ি, অর্থাৎ দেয়ালগুলো ইটের তৈরি কিন্তু উপরে হচ্ছে টিনের ছাউনি, এই ধরনের বাড়ি দেখি। তারপরে আবার আমরা দেখতে পাই শহরে, আমরা বাড়ি ঘরের ধরনের যেটা দেখতে পাই যে শহরে তোমার বাথরুম, বেসিন সিস্টেম, অ্যাটাচড বাথরুম, কমোড, এগুলো দেখতে পাই আমরা। গ্রামীণ বাসস্থানে এই জিনিসগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। গ্রামের বাসস্থানগুলোতে তুমি দেখবা উন্মুক্ত জায়গা, খোলামেলা মাঠ, বাড়ির সামনে প্রতিটা বাড়িতে দেখবা সামনে বড় করে একটা উঠান থাকবে, যেখানে তারা ধান তোলে বা গরু ছাগল হাঁস মুরগি পালন করে। এই ধরনের বাড়ি ঘরের ধরন আমরা দেখে থাকি। তারপর দেখো, দ্বিতীয়টা বলছি আমরা এখানে পরিবারের ধরন। আসিফ, তুমি 19 এ সায়েন্সে ছিল না আর্টসে ছিল? আর্টসেই ছিলাম। আর্টসে ছিলা? আর্টসে যেহেতু ছিলা, তাহলে তোমার সমাজ বিজ্ঞান টাইপের তো ওই টাইপের কিছু সাবজেক্ট ছিল না। আচ্ছা, না থাক, সমস্যা নেই। পরিবারের অনেকগুলো ধরন রয়েছে, হয়তো তোমার ছিল না, কিন্তু তুমি জানো একক বা অনুপরিবার, যৌথ পরিবার, বর্ধিত পরিবার, এগুলো হচ্ছে পরিবারের ধরন। হ্যাঁ, পৌরনীতিতে ছিল, পৌরনীতিতে ছিল, পৌরনীতি। হ্যাঁ, তাহলে তুমি তো দেখছো তাহলে যে পরিবার একক বা অনুপরিবার রয়েছে, বর্ধিত পরিবার রয়েছে, যৌথ পরিবার রয়েছে। সেখানে আমরা গ্রামীণ সংস্কৃতিতে কোন ধরনের পরিবার দেখবো আসিফ, একটু চিন্তা করে বলো তো। বহু বহু মানে অনেকজন, বহু পৈতৃক, মানে বর্ধিত বা যৌথ পরিবার আমরা দেখতে পাবো গ্রামে, পরিবার বেশি। হ্যাঁ, যদিও আমরা একটু কি দেখতে পাচ্ছি আসি যে গ্রামগুলোতে এখন মানুষের পরিবারের মধ্যে কি চলে এসেছে, ভাঙন চলে এসেছে। ছেলেরা বিয়ে হওয়ার পর স্ত্রীকে নিয়ে কি করে, আলাদা বসতভিটা গড়ে তোলে বা আলাদা ভাবে বসবাস করে। কিন্তু তারপরে আমরা দেখি, এখনো আমরা দেখি যে গ্রামে কি রয়েছে, যৌথ পরিবার রয়েছে বা বর্ধিত পরিবার। বাবা মা, দাদা দাদি, চাচা চাচি, ফুপা ফুপু সবাই মিলে একত্রে বসবাস করে। এটা হচ্ছে পরিবার, গ্রামীণ সংস্কৃতি, পরিবারের একটি গুরুত্বপূর্ণ ধরন। 3 নম্বর ধরনটা দেখো, আসিফ, খাদ্যাভ্যাস। আমরা বাংলাদেশের সংস্কৃতি বা বাংলাদেশের খাদ্যাভ্যাস বলতে যা বুঝি, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা সম্পূর্ণ কোথায় যেতে হবে আসিফ? গ্রামে যেতে হবে, তাই না? এই যে আমরা বলি মাছে ভাতে বাঙালি, 3 বেলা ভাত খায়, মাছ প্রধান একটা প্রাণীজ আমিষ। তারপর দেখা যাচ্ছে পিঠাপুলির দেশ বাংলাদেশ। এই যে শীতকাল চলে এসেছে, নবান্ন উৎসব, বিভিন্ন পিঠা, পার্বণ, আত্মীয় স্বজন, এই বিষয়গুলো আমরা কোথায় দেখতে পাই আসিফ? শহরে বেশি দেখা যায় না গ্রামে? গ্রামেই দেখা যায় বেশি শহরের তুলনায়। আসিফ, যেহেতু তুমি বলছো তুমি একটু শহরাঞ্চলে থাকো, এই শীতের মৌসুমে তোমার মা কি বাসায় ভাপা পিঠা তৈরি করে না দোকান থেকে কিনে এনে খাও? খুব কম, দোকান থেকেই বেশি কিনে আনা হয়।
দোকান থেকে বেশি। তার মানে দেখো, কিন্তু একটু খেয়াল করে দেখো আসিফ, দাদু বা নানি বাড়ির কথা চিন্তা করো, যদি গ্রামে হয়ে থাকে তারা কিন্তু কখনো দোকান থেকে ভাপা পিঠা কিনে এনে খায় না, তারা বাড়িতেই কিন্তু তৈরি করে। বাসায় তৈরি করে। আমাদের যে খাদ্যাভ্যাস, আমরা পান্তা ভাত খাই, কাঁচামরিচ নেই, আমরা দেখা যাচ্ছে যে বাড়িতে তৈরি বিভিন্ন নাস্তা তৈরি করি, কিন্তু আমরা শহরে খাদ্যাভ্যাসে এগুলো দেখতে পাই না। অর্থাৎ আমাদের বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি খাদ্যাভ্যাসে একটি কি বলতে পারবো, একটা স্বতন্ত্র বা অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যেটা অন্য জায়গার সাথে আমরা দেখতে পাই না। তারপর দেখো 4 নম্বর বৈশিষ্ট্যটা বলছে কি, কৃষি নির্ভর জীবিকা। আসিফ, তুমি অবশ্যই আমার সাথে একমত হবা যে বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। এদেশে 80% মানুষ গ্রামে বসবাস করে, আর 85% মানুষ কৃষির উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা অনেকেই দেখতে পাবো যে আমরা পরবর্তীতে এসে দেখবো যে আমাদের সেন্ট ফিলিপসের অনেক পুরুষ শিক্ষকরা তোমার কি করছে, শিক্ষকতা পেশার সাথে জড়িত আছে, কিন্তু একটু খোঁজ নিলে দেখবা যে তারা আবার গ্রামে কি কৃষির সাথেও জড়িত আছে। অর্থাৎ প্রত্যক্ষভাবে কৃষিকাজের সাথে জড়িত না থাকলেও পরোক্ষভাবে তারা কৃষিকাজের সাথে জড়িত থাকে বা তাদের